তো এবার চলে যাবে একদম আমাদের 4টা পার্ট আছে, রাইটিং, স্পিকিং, রিডিং, লিসনিং। এগুলো ক্ষেত্রে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন আমি একটা ওভারঅল গাইড দেওয়ার চেষ্টা করব, আর কিছু না। তো আমি রাইটিং নিয়ে আগে কথা বলতেছি, কারণটা হচ্ছে রাইটিং এবং স্পিকিং এই দুইটা হচ্ছে আইএলটিএস এর বাইরেও নিজে 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 একটা আলাদা একটা স্কিল। ভালো লেখা একটা স্কিল, কিন্তু এই যে স্পিকিং, ভালো কথা বলা, এইটা কিন্তু আলাদা একটা স্কিল। ঠিক আছে, এটা আইএলটিএস এর মধ্যে ইনক্লুড করা আছে। এটা নিজে একটা স্কিল, এবং এই স্কিলটাকে কিন্তু আইএলটিএস এর 4টা সেকশনের মধ্যে একটা সেকশন ঢুকাই দেওয়া হয়েছে। সুতরাং যেহেতু এটা একটা নিজে একটা স্কিল, এই স্কিলটাকে অর্জন করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, এবং এই স্কিলটাকে নিজের মধ্যে নিয়ে আসতে একটা সময়ের ব্যাপার আছে। এই জন্য যদি আপনারা প্রথম থেকে রাইটিং এবং স্পিকিংটা শুরু করেন, তাহলে বুঝতে পারতেছেন যে আপনার হাতে ভালো রকমের সময় আছে, কারণ আপনি প্র্যাকটিস করার সময় পাচ্ছেন। এখানে প্র্যাকটিস করে করে ডেভেলপ করার মতো জিনিস এগুলো। ওকে, তো যারা একাডেমিক দিবেন রাইটিং টাস্ক ওয়ানে আপনাদেরকে হচ্ছে গ্রাফ, ম্যাপ বা ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসে। আপনার গ্রাফের মধ্যে আছে বার চার্ট, লাইন গ্রাফ, এখানে রয়েছে পাই চার্ট, এখানে রয়েছে টেবিল। তো বার চার্ট, লাইন গ্রাফ, পাই চার্ট এগুলো মোটামুটি আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ভালো করে চিনি, এবং টেবিলের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অনেকগুলো ডাটা থাকে। ঠিক আছে, এবং আপনার সরি, এবং আপনার উপরে একটা কোশ্চেন থাকে এখানে যে ধরুন যে এখানে আপনার ধরুন কোশ্চেন থাকতে পারে যে বিভিন্ন ন্যাশনালিটির সিটিজেনদের মধ্যে তাদের যে ফ্রি টাইমে তারা কি কি কাজ করে থাকে সেগুলোর তথ্য দেওয়া আছে এখানে। এই তথ্যটাকে হচ্ছে তুমি সামারাইজ করো, বা এখানে কি ট্রেন্ডসগুলো দেখাও, কম্পেয়ার করো। এই টাইপের কিছু কথাবার্তা এখানে ইন্ট্রোডাকশন টাইপের কথাবার্তা থাকতে পারে, বা কোশ্চেনের কিছু ডিরেকশন থাকতে পারে। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে একই কথা। তো গ্রাফের হচ্ছে 4 ধরনের কোশ্চেন থাকে, এর মধ্যে যে কোনো একটা আসতে পারে। এই পুরো টাস্কের মধ্যে যেকোনো একটা আসতে পারে। তো গ্রাফসের মধ্যে হচ্ছে আপনার 4টা ক্যাটাগরি আছে। এবার আসি ম্যাপের মধ্যে। ম্যাপের মধ্যে সাধারণত আপনার একটা জায়গার ম্যাপই আপনার 2টা সময়ের দেখাবে। এটা ধরেন যে আপনার 2000 সালে, বা এটা ধরেন যে আপনার 2010 সালের। এই যে 2টা সালের মধ্যে ওই জায়গাটার কি কি চেঞ্জ আসছে, এই চেঞ্জগুলো হচ্ছে আপনাকে লিখতে হবে। তারপর আছে ডায়াগ্রাম, বা যেটাকে আমরা প্রসেস ডায়াগ্রাম নামে চিনি। মানে কোনো একটা জিনিস বা কোনো একটা প্রোডাকশন, কোনো একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে। এখানে দেখেন যে আপনার সিমেন্ট এবং কংক্রিট প্রোডাকশন দেখাচ্ছে, বা আমরা একে কংক্রিট প্রোডাকশন দেখাতে পারি। এখানে হচ্ছে সিমেন্ট তৈরি হয়েছে, এখানে হচ্ছে কংক্রিট তৈরি হয়েছে। এই যে জিনিসটা স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, হ্যাঁ, এইটাই হচ্ছে আপনাকে ইমেজ দ্বারা দেখাবে। এখানে হয়তো 2টা ইমেজ আছে, কিছু কিছু জায়গায় আপনার একটা ইমেজও থাকতে পারে, যে আপনার এই একটা জিনিস, বা ধরেন যে আপনার উদ্ভিদ যে আপনার সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, ওই খাবার তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস আছে। ওই প্রসেসটা আপনাকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে বা দেখাইতে হবে। তো বুঝতে পারলেন যে আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 একাডেমিকে কোন কোন ধরনের কোশ্চেন থাকতে পারে। এখানে থাকতে পারে গ্রাফ, থাকতে পারে ম্যাপ, থাকতে পারে ডায়াগ্রাম। তবে সবচেয়ে পপুলার হচ্ছে আপনার গ্রাফ। গ্রাফ থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, বা বেশি প্রশ্ন আসে। তো এবার আসি যে স্ট্রাকচারটা আসলে কি ভাই? আমরা গ্রাফ, ম্যাপ, ডায়াগ্রাম লিখবো ঠিক আছে, কিন্তু লেখার স্ট্রাকচারটা কি? আপনাদেরকে 4টা স্ট্রাকচার লিখতে হবে, বা 4টা প্যারাগ্রাফ লিখতে হবে। ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এই যে রাইটিং টাস্ক 1 এর প্রত্যেকটা টাইপের কোশ্চেনের জন্য একই কথা। তো ইন্ট্রোডাকশনে আপনাকে হচ্ছে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। আমরা একটু আগে দেখাইছিলাম যে এখানে হচ্ছে কিছু তথ্য দেওয়া থাকবে যে এত সাল থেকে এত সালের মধ্যে এই জিনিসটা ঘটছে। এই যে এত সাল থেকে এত সালের মধ্যে একটা জিনিস ঘটছে, কোয়েশ্চেন দেওয়া আছে, ওই জিনিসটাকে আপনাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে। মানে মিনিং এক রেখেই ওই জিনিসটাকে আপনাকে লিখতে হবে। ধরুন যে ওইখানে তো দেওয়া আছে যে আপনার শোজ কথাটা উল্লেখ আছে। আপনি শোজ পরিবর্তে ডিপিক্টস দেখাইতে পারলেন, বা হচ্ছে ইলাস্ট্রেট দেখাইতে পারলেন। মোটামুটি একই অর্থ আসতেছে। ওকে? ন্যাশনালিটিস আছে, আপনি সিটিজেনস দেখালেন। হ্যাঁ? এরকম ছোট, ছোট কিছু চেঞ্জের মাধ্যমে, যেগুলো সিনোনিম এড করার মাধ্যমে আপনি হচ্ছে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করেন, যেটা হবে হচ্ছে আপনার 1 লাইন মাত্র। হুম? অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে আপনাকে ওভারভিউ লিখতে হবে। ওভারভিউর জন্য আপনার এই যে পুরো একটা প্রসেস হোক বা পুরো একটা ডাটা হোক, এই সমস্ত জায়গায় আসলে কি ঘটছে, ওভারঅল কি ঘটেছে, সেটা আপনাকে লিখতে হবে। ওভারঅল কি ঘটছে এটার জন্য আপনি হচ্ছে 2টা সেন্টেন্স লিখতে পারেন। তবে এখানে আপনাকে কোনো প্রকার ডাটা লেখা যাবে না, যে এত সালে এত হইছে বা এত সালে এত হইছে। আপনি এখানে লিখতে পারেন যে এই জিনিসটা বাড়ছে, বা ওভারঅল এই জিনিসটা কমছে। এটা লিখতে পারেন। স্পেসিফিকলি বলতে পারেন যে এই জিনিসটা হচ্ছে এটার চেয়ে অনেক বেড়ে গেছে, সবগুলোর চেয়ে অনেক বাড়ছে। এগুলো বলতে পারেন, কিন্তু এখানে আপনি কোনো ডাটা উল্লেখ করবেন না। এবং এখানে আপনি 2টা সেন্টেন্স এড করতে পারেন। দেন আমাদের কাছে আছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এই জন্য আমাদেরকে আগে গ্রুপিং করতে হবে। দেখুন আমাদের কাছে ইমেজ মাত্র একটা,
ঠিক আছে? যদিও ২ টা অংশ আছে, ইমেজ মাত্র একটা। কিন্তু এখানে দেখবেন যে বিভিন্ন আইটেম আছে এখানে। চাইনিজ টুরিস্ট, আমেরিকান টুরিস্ট, তুর্কিশ টুরিস্ট। আমাদেরকে গ্রুপিং করতে হবে। হয়তো আপনি সরি ২ টা গ্রুপ করতে হবে। আপনি এক গ্রুপে চাইনিজ আমেরিকান রাখলেন, আর এক গ্রুপে তুর্কিশ ব্রাজিলিয়ান রাখলেন। ওকে? অথবা আপনি গ্রুপিংটা চেঞ্জের উপর ডিপেন্ড করে করতে পারেন যে একটা গ্রুপ হচ্ছে বাড়ছে, ওভারঅল সবসময় বাড়ছে, আর একটা গ্রুপ হচ্ছে সবসময় কমছে। এই যে বাড়ার ভিত্তিতে কমার ভিত্তিতে রাখতে পারেন, অথবা আপনি আইটেম অনুযায়ীও রাখতে পারেন যে একটা গ্রুপে আপনি ২ টা রাখলেন, আরেকটা গ্রুপে ২ টা ভাগ করে ফেললেন। এই ভাগটা আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নাই। সেম জিনিসটা আপনি আপনি এই যে ম্যাপের ক্ষেত্রেও করতে পারেন, আপনি ডায়াগ্রাম প্রসেসের ক্ষেত্রেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে সেরকম বাধা ধরার কোনো রুল নাই। আপনি সবগুলোকে ভালো করে এক্সপ্লেইন করলে বা কি জিনিসগুলো দেখাইলে পারেই এনাফ হয়ে যাবে। তো বডি প্যারাগ্রাফ 1 এ হচ্ছে আপনার ১ম গ্রুপের যে চেঞ্জগুলো আছে সেগুলো দেখাবেন। বডি প্যারাগ্রাফ 2 তে হচ্ছে আপনার ২য় যে গ্রুপটা আছে সেই গ্রুপের চেঞ্জগুলো আপনি এখানে দেখাবেন। এবং এটার জন্য আপনার ৩ থেকে সর্বোচ্চ ৫, তো ৩ থেকে ৪ টা সেন্টেন্সে লেখাটা আমার কাছে মনে হয় যে ভালো। তো রাইটিং টাস্ক 1 এ একাডেমিকে মেইনলি আপনাকে যেটা করতে হবে, আপনার যে গ্রাফটা আপনাকে যে ইমেজটা দেবে সেখানে মেইনলি আসলে কি, কি ঘটছে, কি চেঞ্জগুলো আপনার এখানে দেখাইতে হবে, একটার সাথে আরেকটার কম্পেয়ার করতে পারেন। যদি কি চেঞ্জগুলো দেখার পর আপনার হাতে মানে মনে হয় যে আপনার আরো কিছু ওয়ার্ড লেখা দরকার, আপনি কম্পেয়ার করতে পারেন। তবে আমি আগেই বলছি যে ওভারভিউতে আপনি কোনো প্রকার ডাটা লিখতে পারবেন না, এবং এই যে হোল প্রসেসে আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতবাদ এখানে দিতে পারবেন না। আপনার ইমেজে যদি আনরিয়ালিস্টিক কোনো জিনিস থাকে, ইমেজে দেখাচ্ছে যে আপনার আমেরিকার চেয়ে বাংলাদেশ সামরিক শক্তি তো অনেক বেশি। আপনার কাছে আনরিয়ালিস্টিক মনে হইতে পারে। কিন্তু সেই জিনিসটা আপনি দেখে লিখতে পারবেন না। কারণ এখানে আপনার ইমেজে যা আছে ওই জিনিসটা আপনাকে উপস্থাপন করতে হবে ডাটা আকারে বা হচ্ছে ওভারভিউ আকারে। তো এইটার জন্য আপনার মিনিমাম ওয়ার্ড রেঞ্জ হচ্ছে ১৫০ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আপনি চেষ্টা করবেন যে ১৮০ থেকে ১৯০ বা সর্বোচ্চ ২০০ ওয়ার্ডের মধ্যে লেখার জন্য। এটা হচ্ছে রিকমেন্ডেড। তো যারা হচ্ছে জেনারেল টেস্ট দেবেন স্টাডি বাদে, মানে কেউ মাইগ্রেশনে যাইতে পারেন, কেউ বিজনেস পারপাস যাইতে পারেন, বা হচ্ছে অন্য পারপাসে যাইতে পারেন দেশের বাইরে। সেক্ষেত্রে আপনার হচ্ছে জেনারেল টেস্টের দরকার হয়, এবং আইএলটিএস রাইটিং টাস্ক মানে একাডেমিক সাথে জেনারেল টেস্টে একটা পার্থক্য আছে। তাদেরকে হচ্ছে আপনার লেটার লিখতে হয়। তো লেটার এখানে ৩ ধরনের লেটার থাকতে পারে: ফর্মাল, ইনফর্মাল, সেমি ফর্মাল। ওকে? তো আমি একটু সংক্ষেপে বলে দেই। ফর্মাল হচ্ছে আপনি কোনো জবে এপ্লাই করতেছেন বা এমন কারো কাছে লিখতেছেন, তিনি কোনো অফিসার টাইপের, প্রফেশনাল টাইপের, যাকে আপনি চেনেন না। এবং ইনফর্মাল হচ্ছে এক কথায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে লিখতে পারে, এটা ইনফর্মাল। এবং সেমি ফর্মাল হচ্ছে যাকে আপনি চেনেন, মানে নামে চেনেন আরকি। আগে সেরকম কথাবার্তা হয় না। জাস্ট সেও আপনার নাম বলে হয়তো চিনতে পারে। এরকম অল্প-স্বল্প যোগ্য আছে, তার কাছে আপনি সেমি ফরমাল হইতে পারে। সে হইতে পারে আপনার অফিসের কলিগ, অফিসের বস। ওকে? তো রাইটিং টাস্ক 1 এ জেনারেল টেস্টে আপনাকে মেইনলি হচ্ছে একটা সিচুয়েশন দেবে। এই যে সিচুয়েশনটা, এবং ৩ টা বুলেট পয়েন্ট দিবে যে আপনাকে ৩ টা বুলেট পয়েন্ট লিখতে হবে, এবং আপনি একটা পারপাস পেয়ে যাবেন। এই সিচুয়েশনের সাথে ৩ টা বুলেট পয়েন্ট মিলানে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কি লিখতে হবে। ওকে? এবং আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ৩ টা বুলেট পয়েন্টকে কভার করতে হবে। আপনাকে কারেক্ট টোনটা ধরতে হবে। আপনার লেটারটা কি ফরমাল, সেমি ফরমাল নাকি ইনফরমাল। এখানে দেখেন আপনাকে হচ্ছে ফ্রেন্ডের কাছে লিখতে বলা হয়েছে। যে আপনার একটা ফ্রেন্ডের কাছে লেখেন। ফ্রেন্ড, ফ্যামিলি হইলে সরাসরি ইনফরমাল যাচ্ছে। আপনাকে টোনটা ধরতে হয় ভালো করে। এবং আপনার যে লেখাগুলো এটাকে ভালো করে অর্গানাইজ করতে হবে। একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স যেন লজিক্যালি যায়, এইটা আপনাকে হচ্ছে দেখাতে হবে। এবং এখানেও আপনার হচ্ছে ১৫০ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এটা একটা স্ট্রাকচার আছে। আমি স্ট্রাকচারটা এখানে দেখানোর চেষ্টা করি। এখানে মেইনলি আপনার ৪ টা প্যারাগ্রাফ হবে। আপনার ১ম এ গ্রিটিংস এবং লাস্টে সাইন আউট বাদে। মানে ১ম এ যেমন গ্রিটিং থাকে না যে হাই, হ্যালো, কারো নাম থাকে, লাস্টে হচ্ছে ইউর বেস্ট রিগার্ডস, হ্যাঁ, সিনসিয়ারলি, এই টাইপের। তো প্যারাগ্রাফ 1 এ হচ্ছে পারপোজ থাকবে যে কেন আপনি লিখতেছেন লেটারটা, এবং প্যারাগ্রাফ 2, 3, 4 এখানে হচ্ছে ৩ টা বুলেট পয়েন্টকে কভার করবেন। এখানে দেখেন যে প্রত্যেকটা বুলেট পয়েন্টে আপনাকে কি লিখতে হবে এটা বলতেছে। হুম? এবং এই ৩ টা প্যারাগ্রাফে আপনি এই ৩ টার অ্যান্সার করবেন আরকি। রাইটিং টাস্ক 1 একাডেমিকের চেয়ে রাইটিং টাস্ক 1 জেনারেল বা জিটি তুলনামূলক সহজ মনে হয় আমার কাছে, এবং আমি স্টুডেন্টদেরকে এটাই দেখানোর চেষ্টা করি। তো এটা ছিল আমাদের রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপর রাইটিং টাস্ক 2 এ আলোচনার পরে আপনাদের কাছ থেকে আমি হচ্ছে রাইটিং রাইটিং নিয়ে ওভারঅল যে কনফিউশন বা কোয়েশ্চেন গুলো আছে, আমি আপনাদের কাছে কোয়েশ্চেন জানার চেষ্টা করব। যাই হোক, তো চলুন কথা বলি রাইটিং টাস্ক 2 নিয়ে। এখানে আপনাকে হচ্ছে এসে লিখতে হবে একটা। এসেটা হচ্ছে আপনার ২৫০ ওয়ার্ডের মধ্যে একটা লিমিটেশন থাকবে। ২৫০ মিনিমাম
ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে। আপনি সর্বোচ্চ ৩০০ ওয়ার্ড বা ৩০০-র আশেপাশে লেখার চেষ্টা করবেন। তো এইখানে আপনার বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। অপিনিয়ন এসে যেখানে হচ্ছে আপনি এটার সাথে এগ্রি করেন কিংবা ডিসএগ্রি করেন কিনা। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, এখানে কোনো একটা বিষয় বা টপিক থাকবে, ওটার সাথে এগ্রি ডিসএগ্রি করেন কিনা। থাকতে পারে ডিসকাশন টাইপের, কোনো একটা বিষয়ের সঙ্গে ডিসকাস করতে পারে, এটার জন্য আপনার হচ্ছে একটা টপিক দেওয়া থাকবে বা সিচুয়েশন বা কনটেক্সট দেওয়া থাকবে। থাকতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, থাকতে পারে প্রবলেম সলিউশন এসে, থাকতে পারে টু পার্টস টাইপের এসে। আপনার এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়লেই বুঝতে পারেন যে এগুলোর মধ্যে আসলে মেইনলি পার্থক্য কী। এখানে বলেই দেওয়া থাকে যে আপনার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী আছে। টু পার্টসের মধ্যে আপনাকে হচ্ছে 2টা কোয়েশ্চেন থাকবে, এই 2টা কোয়েশ্চেনকে আপনাকে হচ্ছে এর মধ্যে লিখতে হবে। তো এবার আসি যে রাইটিং টাস্ক 2 এর এর স্ট্রাকচারটা আসলে কেমন হবে। এখানে হচ্ছে আপনি 4টা প্যারাগ্রাফ রাখবেন। 4টা প্যারাগ্রাফের মধ্যে ১ম প্যারাগ্রাফ হচ্ছে আপনাকে যে কনটেক্সটটা দিছে বা যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে ওইটা সম্পর্কে লিখবেন, এবং আপনি এই সম্পূর্ণ এসেতে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন তার একটা আউটলাইন দেবেন। এই 2টা জিনিস নিয়ে আপনি হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে পারেন। এখানে আপনি সর্বোচ্চ 2টা বা সর্বোচ্চ 3টা সেন্টেন্স ব্যবহার করতে পারেন। অ্যান্ড বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 তে আপনাকে হচ্ছে আইডিয়া নিয়ে আসতে হবে। তো আইডিয়াগুলো কীভাবে আসে আমি একটু দেখাই আপনাদেরকে। ধরুন যে এই 3 নম্বরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আছে একটা। কি বলা আছে এখানে? মেনি পিপল আর নাও ওয়ার্কিং ফ্রম হোম রাদার দ্যান গোয়িং টু দ্য অফিস। এখানে হচ্ছে আপনার ওয়ার্কিং ফ্রম হোম এবং গোয়িং টু দ্য অফিস, এই 2টার মধ্যে হচ্ছে একটা সিচুয়েশন নিয়ে আসছে। তো এই 2টার হচ্ছে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কোনটাই ট্রেন্ডের। ওকে, তো আমাদেরকে এখানে বলছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে অনেকে হচ্ছে এখন ওয়ার্কিং ফ্রম হোম করতেছে, মানে ঘরে বসে কাজ করতেছে আর কি। এটা হচ্ছে আমাদের মেইন জিনিসটা, ঘরে বসে কাজ করা। এই ঘরে বসে কাজ করার আপনার অ্যাডভান্টেজ থাকতে পারে, ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। এখন কি ডিসঅ্যাডভান্টেজ, কি আহ, কি অ্যাডভান্টেজ, মানে সুবিধা কি অসুবিধা কি, এটার জন্য আপনাকে একটা আইডিয়া নিয়ে আসতে হবে। একটা সুবিধা একটা অসুবিধা, এই একটা সুবিধা একটা অসুবিধার আপনাকে হচ্ছে এখানে এক্সপ্লেন করতে হবে। ধরেন যে সুবিধার মধ্যে আপনি সুবিধাটাকে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এ রাখলেন, অসুবিধাটাকে হচ্ছে আপনি বডি প্যারাগ্রাফ 2 তে রাখলেন। তো এখানে আপনার একটা আইডিয়া হইতে পারে সুবিধার জন্য, যে এখানে ফ্লেক্সিবিলিটি থাকা যায় ভালো, আপনি যে কোনো সময় কাজ করতে পারতেছেন। আর আপনার অসুবিধার মধ্যে থাকতে পারে ধরুন যে আপনার প্রফেশনাল এনভায়রনমেন্টের অভাব আছে এখানে। তো আপনি এখানে এই একটা আইডিয়াকে ভালো করে ডিসকাস করেন, সেকেন্ড হচ্ছে আরেকটা আইডিয়াকে ভালো করে ডিসকাস করেন। ওকে, ডিসকাস করার জন্য আপনার হচ্ছে এখানে একটু স্ট্রাকচার আছে। প্রথমে আপনার মেইন যে অ্যাডভান্টেজটা ওইটা বলবেন, ওইটাকে সাপোর্ট করার জন্য বা ওইটার সঙ্গে ডিটেল অ্যাড করার জন্য আপনি আরও একটা সেন্টেন্স লিখতে পারেন, এবং ওইটার এক্সাম্পল দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য আপনি আরও একটা সেন্টেন্স লিখতে পারেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে আপনি একটা কনক্লুশন যাইতে পারেন। তো এটা কনক্লুশন টাইপ সেন্টেন্স না, ওভারঅল আপনার একটা হচ্ছে এই জিনিসটা যে আসলেই রিয়েল, এই জিনিসটা আসলেই গুরুত্বপূর্ণ, ওইটা বোঝার জন্য একটা সেন্টেন্স লিখতে পারেন। মেইনলি 4টা সেন্টেন্সে আপনি হচ্ছে একটা আইডিয়াকে ডিসকাস করতে পারেন ইজিলি। তো আমি ইন্ট্রোডাকশন লেখা বুঝলাম, বডি প্যারাগ্রাফ 1 2 লেখা বুঝলাম। দেন হচ্ছে আমাদেরকে কনক্লুশনে যাইতে হবে। কনক্লুশন প্রথমে হচ্ছে আপনি আগে যে বিষয় নিয়ে কথা বলছেন, ওইটা একটা সামারি টানতে হবে। যে এখানে হচ্ছে অসুবিধাও আছে, সুবিধাও আছে। সুবিধাগুলো এরকম, অসুবিধাগুলো এরকম। জাস্ট এরকম। অতিরিক্ত কিছু লিখবেন না, জাস্ট সামারি টানবেন। আপনি আগে যেগুলো লিখছেন এগুলো, এবং পারলে আপনি আপনার অপিনিয়ন বা রিকমেন্ডেশন লিখতে পারেন এখানে, যে এখানে যেহেতু সুবিধা অসুবিধা আছে এটার জন্য এরকম কিছু একটা করা যাইতে পারে, বা হচ্ছে আমার মনে হয় যে সুবিধার চেয়ে অসুবিধা বেশি। আপনি যে কোনো একটা জিনিস এখানে দিতে পারেন। এটা এক্ষেত্রে আপনি হচ্ছে 2টা বা সর্বোচ্চ 3টা সেন্টেন্স আপনি এখানে লিখতে পারেন। তো আমরা একটু আগেই বলছি যে এখানে আপনার 250 ওয়ার্ডের একটা লিমিটেশন দেওয়া থাকে সর্বনিম্ন। আপনি এখানে 300 ওয়ার্ডের আশেপাশে লিখলে পারে একটা সেফ জায়গায় থাকবেন। ওকে, তো এখন হচ্ছে আমি একটু ওভারঅল কথা বলার চেষ্টা করি যে আপনার কিভাবে আইএলটিএস রাইটিং এর জন্য প্রিপারেশনটা আসলে নিতে পারেন। প্রথমে আপনাকে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। আমি একটু আগে যেটা বুঝাইলাম, আপনাকে এইটাই ভালো করে বুঝতে হবে যে কোন কোন ধরনের কোশ্চেন থাকতে পারে এবং সেজন্য আপনাকে কি কি লেখা লাগতে পারে। ওকে, দেন দরকারি ভোকাবুলারি শেখা এবং গ্রামার, যেহেতু আপনি আগে কাজ করে আসছেন বা শিখে থাকেন, তাহলে আবার শিখতে পারেন এখানে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা করে আপনার হচ্ছে ভোকাবুলারিগুলো জানা বা কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারিগুলো জানা, এবং লেখার পদ্ধতি এবং স্ট্রাকচারটা জানা। আমি একটু আগে যে স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে হচ্ছে জানতে হবে। এবং প্যারাগ্রাফ স্ট্রাকচার, আমি আগে বললাম যে এই যে একটা প্যারাগ্রাফ, এটার মধ্যে আপনি কি কি লিখবেন, এগুলো কিন্তু আমি এখানে বলতেছি। এগুলো আপনাকে ভালো করে জানতে হবে। ওকে, দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে যাওয়া।
আপনি ১ম বার লিখবেন, আপনি যদি ChatGPT-কে দেখান বা কোনো এক্সপার্টকে দেখান, সে বলবে যে আপনার এখানে ভুল আছে। আপনি এই জিনিসটা ক্লিয়ারলি বলতে পারেন নাই। ভুল হবে স্বাভাবিক। কিন্তু সেই ভুলটাকে ভালো করে ধরে ওইটা কিভাবে আবার ভালো করে লেখা যায়, এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, দেন আপনি হচ্ছে পরের বার লেখার সময় ভালো করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার যে শেখা যেটা। ওকে? তো ওভারঅল এভাবে হচ্ছে আপনি আপনার IELTS রাইটিং যে জার্নিটা আছে, আপনি শুরু থেকে শেষ করতে পারেন। প্র্যাকটিসে একটা ভালো ব্যাপার আছে এবং স্ট্র্যাটেজি ফলো করার জন্য। অ্যান্ড আমরা আমাদের IELTS কোর্সে এই সেম জিনিসটাই ভাই আমরা শেখাই এবং সেটা আপনার স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমের মতো থেকে শেখাই। এখানে দেখেন আমরাও হচ্ছে গ্রামার, ভোকাবুলারি কী, কী দরকার হবে সেটা ভালো করে শেখাই এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য সেন্টেন্স স্ট্রাকচার আছে। একটা রেসপন্স বা একটা এসে বা একটা অ্যান্সার শুরু থেকে শেষ পর্যন্ত লেখার জন্য একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার বলতে সেন্টেন্স স্ট্রাকচার। সেই সেন্টেন্সটা আপনি আপনার আইডিয়া অনুযায়ী আপনি যে সিচুয়েশন লিখতে চান না কেন, আপনার আইডিয়া অনুযায়ী আপনি এটা লিখতে পারবেন। শুরু থেকে একদম শেষ পর্যন্ত জাস্ট স্ট্রাকচারটা ফলো করলেই। এবং এইটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পোর্টেন্ট আমাদের রাইটিং কোর্সের মধ্যে। এবং যেহেতু আমি ইনস্ট্রাক্টর থাকবো, আমি আপনাদেরকে হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের এসে কিভাবে লিখতে হয়, এইটা আমি লাইভে টাইপ করে, করে দেখানোর চেষ্টা করি এবং দেখাই। এবং কিছু, কিছু খুবই জটিল টাইপের কোয়েশ্চেন থাকে বা রিসেন্ট কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো আমাদের প্র্যাকটিস করানো হয় বা স্যাম্পল দেখানো হয়, এটা কিভাবে লিখলো। এবং যারা স্টুডেন্ট থাকে তাদের জন্য হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং তারা যেটা প্র্যাকটিস করছে, যে প্র্যাকটিস করার কথাটা বলতেছে আবার, যেটা প্র্যাকটিস করছে সেইটাকে আমরা হচ্ছে দেখে এবং ওইটাকে তার ওই আইডিয়াকেই আরো ভালো করে কিভাবে লেখা যায় এটা দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে ওভারঅল রাইটিং প্রিপারেশন নিয়ে। এখন IELTS রাইটিং নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখানে করতে পারেন, শুধুমাত্র রাইটিং এর জন্য। রাইটিং নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই? হ্যাঁ, মেহেদী হাসান, আপনি বলতে পারেন। কিন্তু স্যার, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন কোন একটা বিষয়ে প্রশ্ন করা হলো, তো আমি সেটা বুঝতে পারছি, হুম। কিন্তু এমন খুব ভালোভাবে এটা বুঝতে পারছি এবং সেটা বলতে পারবো, কিন্তু মাথার ভিতরে উপস্থাপন হয়ে যায় যে কি 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 বলা উচিত, কিন্তু কথা হচ্ছে সেটা ইংলিশে আমি উপস্থাপন করতে পারতেছি না। এটা সবসময় হয়ে আসতেছে, শুধু এখন না। আর আমি মনে করি যে ইংলিশে তুলনামূলক দুর্বলই, সবসময় আমি মনে করি। অবশ্য সবসময় ইংলিশ আমি মুখস্থ করে যাচ্ছি, তো এই জিনিসটা আমি ঠিক বের করতে পারতেছি না, সমস্যা। ওয়েল, আপনি একটা খুবই কমন একটা প্রবলেমের কথা বলছেন ভাই। এই প্রবলেমটা অনেকের মধ্যে থাকে। তো আপনি হচ্ছে আইডিয়া আনছেন কিন্তু আইডিয়াকে আপনি হচ্ছে উপস্থাপন করতে পারতেছেন না। ঠিকমতো উপস্থাপন করতে পারতেছেন না। এইটা হচ্ছে মানে মেইন প্রবলেম যেটা ফেস করতেছেন আপনি। এটার জন্য আপনার হচ্ছে স্ট্রাকচার আছে একটা। যে বডি প্যারাগ্রাফে আমরা একটা আইডিয়াকে ওই আইডিয়ার হচ্ছে ১ম এ আমরা যেটা করি, প্রবলেমটা আসলে কি বা আইডিয়াটাকে ওইটা এক সেন্টেন্সে লিখলাম। এখন ওই জিনিসটাকে একটু বড় করে লিখবো। ওই জিনিসটার সাথে আমরা অন্য কিছু রিলেট করব। ওই জিনিসের সাথে আমরা হচ্ছে এডুকেশন রিলেট করতে পারি, ইকোনমি রিলেট করতে পারি, টেকনোলজি রিলেট করতে পারি, যেগুলো সহজে রিলেট করা যায়। মানে একটু বড় হয়ে গেল এখন। তারপর হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলের জন্য রিয়ালিস্টিক হয়, মানে যৌক্তিক একটা এক্সাম্পল হয়। একটা এক্সাম্পল দেব আমরা। অ্যান্ড দেন হচ্ছে ওভারঅল বলার চেষ্টা করব যে আসলে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ এরকম কিছু একটা। অ্যান্ড এই জিনিসটা একটা স্ট্রাকচার মেলে যখন আপনি একটা আইডিয়াকে ৪ টা বা ৫ টা সেন্টেন্স লিখতে যাবেন, তখন আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে যে এই জিনিসটাকে বড় করতে গেলে আর কি, কি লেখা লাগতে পারে। ওকে? এবং এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে, স্ট্রাকচার ফলো করারও একটা ব্যাপার আছে। আর আরেকটা জিনিস যেটা বললেন যে ইংরেজি দুর্বল। আমি আগেই বলছি যে আমরা হয়তো কেউ একটু আগে থেকে কম পড়াশোনা করে আসছি বা কম ফোকাস দিয়ে আসছি। অ্যান্ড যেহেতু এইটা আমাদের মাতৃভাষা না, আমরা রেগুলার ইউজ করার মতো কোনো একটা জিনিস না, আমরা রেগুলার ইউজ করার সুযোগও পাই না। সেক্ষেত্রে আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। কিন্তু সিস্টেমেটিক্যালি খুব ইজিলি এটা ব্যবহার করা যাইতে পারে। আশা করি আপনি বুঝতে পারছেন।